মানে একদম একটা জেনারেল একটা জিনিস দেওয়া ছিল যে প্রসিজার হোয়াট ইজ রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল এনার্জি কি, যে এনার্জি আমরা বারবার রিসাইকেল করতে পারি, হ্যাঁ, সো উইল নট ডিপ্লিটেড ফরএভার, কোনোদিনই শেষ হয়ে যাবে না। সো দ্যাট কাইন্ড অফ এনার্জি ইজ কল্ড রিনিউয়েবল এনার্জি। সো রিনিউয়েবল এনার্জি সোর্স কি হতে পারে? সান হতে পারে, ওয়াটার হতে পারে, বায়োমাস হতে পারে। 5 মার্কস। এটা যদি লিখতে না পারো তাহলে বলো পড়াশোনা করে কি হবে। নিচে যেটা বললাম, হোয়াট ইজ সোলার সেল? Solar cell is a kind of electronic device which converts the sunlight to electrical energy. So that is called solar cells. So এটা না করার কোনো কিছু নাই, মানে তুমি যা শুনছো তাই হচ্ছে। এখন পরের জিনিস যেটা দিয়েছি এটা হচ্ছে সিরিজ প্যারালাল কম্বিনেশন। যে সাপোজ ইউ হ্যাভ সাম সোলার সেলস which specification is ISC অর্থাৎ শর্ট সার্কিট কারেন্ট দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার, VOC ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে 0.6 ভোল্ট। নাও ডিজাইন এ সোলার মডিউল, মানে একটা সোলার প্যানেল ডিজাইন করতে বলছি, উইথ আউটপুট ভোল্টেজ ইজ 18 ভোল্ট এন্ড শর্ট সার্কিট কারেন্ট ইজ 9 অ্যাম্পিয়ার। মানে আমার কিছু সোলার সেল আছে যে সেলের স্পেসিফিকেশন দেওয়া আছে হচ্ছে 3 অ্যাম্পিয়ার আউটপুট কারেন্ট দেয়, শর্ট সার্কিট কারেন্ট, আর ওর ওপেন সার্কিট ভোল্টেজ ছিল হচ্ছে 0.6 ভোল্ট, তাই তো? সো ISC হচ্ছে আমার হচ্ছে 3 অ্যাম্পিয়ার আর VOC হচ্ছে 0.6 ভোল্ট। এখান থেকে আমাকে বের করতে বলছে এমন একটা প্যানেল ডিজাইন করো যে প্যানেলের আউটপুট কারেন্ট I আউট মনে করা হবে হচ্ছে 9 অ্যাম্পস আর VOC আউট হবে হচ্ছে 18 ভোল্ট। তাহলে যদি এই ধরনের সার্কিটকে বা ISC যদি কারেন্ট বাড়াইতে হয় তাহলে আমার সার্কিটকে প্যারালাল করতে হবে। তার মানে এই ধরনের তিনটা যদি প্যারালাল হয় তাহলে হবে, কিন্তু ভোল্টেজ রিকোয়ারমেন্ট দিয়েছে, সো আগে ভোল্টেজ রিকোয়ারমেন্টটা ফুলফিল করি। সো 0.6 ভোল্ট, এটাকে 18 ভোল্ট বানাইতে গেলে দেখো 18 কে 0.6 দিয়ে ভাগ করো, 18 ভাগ 0.6 30। সো 30টা সেল লাগবে তোমার। 30টা সেল যদি সিরিজে কানেক্ট করো, 30টা সেলকে সিরিজে, সো 30টা সেলকে সিরিজে কানেক্ট করলে সো নাম্বার অফ সেল ইজ 30। 30টা হচ্ছে সিরিজে কানেক্ট করতে হবে, আর সেই 30টার অ্যাসেম্বলকে তিনটা প্যারালাল সাজাইতে হবে। বুঝতে পারলো? সো এখানে মনে করো একটা ছিল এরকম করে ডট 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 30টা হয়ে গেছে, হ্যাঁ? তাহলে ওপেন সার্কিট ভোল্টেজ এখন কত? 18, কিন্তু এর কারেন্ট কিন্তু 3ই আছে, 3 এর কিন্তু নাই। সো 3 যদি আরো 3টা সাজাই এরকম করে, সো এখানে আরেকটা দিলাম ডট ডট ডট, এখানে আবার 30টা করে সাজালাম, এখানে একটা দিলাম, এরকম করে 30টা সাজালাম। এখন এখানে 3 অ্যাম্পিয়ার যাচ্ছে, এখানে 3 অ্যাম্পিয়ার যাচ্ছে, এখানে 3 অ্যাম্পিয়ার আছে, সো আমি 9 অ্যাম্পিয়ার পাবো তো? আর যেহেতু 30টা আমি সিরিজ কানেকশন করেছি, সো আউটপুট ভোল্টেজ শুড বি এখানে হয়ে যাবে হচ্ছে 18 ভোল্ট আর কারেন্ট হয়ে যাবে হচ্ছে 9 অ্যাম্পিয়ার। গত ক্লাসে আমি সিরিজ প্যারালাল কম্বিনেশন দেখিয়েছি, তাহলে তোমারটা কাছাকাছি গেছে, কিন্তু তুমি তো 9 অ্যাম্পিয়ার মোটামুটি তোমার কনসেপ্ট ঠিক ছিল। সো এটা এই ধরনের প্রবলেম কিন্তু তোমার রিয়েল লাইফেও করতে হতে পারে, কারণ একটা সেলের আউটপুট ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্ট খুবই নগণ্য, এটা দিয়ে কোনো কাজেই আসে না। সো এটাকে সিরিজ প্যারালাল কম্বিনেশন আমাকে করতে হবে। সো এর যদি আমি একটা আঁকতাম, সেলের ভোল্টেজের আঁকতাম, সো এখানে প্রথম যে 30টা নিয়েছি, প্রথম 30টার জন্য হয়তো এখানে 18 ভোল্ট, কিন্তু কারেন্ট ছিল 3। যখনই আমি প্যারালাল করে দিয়েছি কারেন্টটা কত এখন 6 অ্যাম্পিয়ার। সো আরেকটা যখন আমি দিয়েছি এটা এর সঙ্গে লিখে যাবে, কারণ ওপেন সার্কিট ভোল্টেজ ছিল 9। সো এই পর্যন্ত হচ্ছে 9 অ্যাম্পিয়ার। সো এই দিক হচ্ছে আর এই হচ্ছে VOC। জিনিসটা কিন্তু আমার ওখানে দেয়া আছে, না করার কোনো কারণ নেই, একটু চোখ কান খোলা রাখতে হবে, ঠিক আছে? এই জিনিস কেউই তো লিখতে পারবে না, মানে কিছুই দেয়নি, তাও যদি সেটা না বোঝো তাহলে তো হবে না। মানে কিছুই দেয়নি, আমি বলেছি সোলার সেল কি এটা ডিজাইন করো, এটা 2 মিনিটের কাজ। মানে ক্লাসে আসার আগে পড়ে বসা, প্রিভিয়াস স্লাইডটা প্রতিটা ক্লাসে আসার আগেই প্রিভিয়াস স্লাইডটা পড়তে হবে। পরীক্ষা কিন্তু 1-1.5 মাসের ভিতরে আবার মিট চলে আসবে, ফর শিওর ডিসেম্বরের মাঝামাঝি বা তার একটু পরে গিয়ে শুরু হয়ে যাবে। আচ্ছা,
সো আমরা একটা সোলার সেলের ওয়ার্কিং প্রিন্সিপাল দেখেছিলাম, একটা সোলার সেল কিভাবে তৈরি করা যায় সেটা দেখেছিলাম, একটা সোলার মডিউল কিভাবে তৈরি করা যায় সেটাও দেখেছিলাম। এখন এই জিনিসগুলো দিয়ে কিভাবে অ্যাসেম্বল করে একটা সোলার সেল তৈরি করা যায় বা একটা মডিউল কিভাবে তৈরি করা যায় সেটা এখানে বলা ছিল। নিচের দিকে থাকে ব্যাকশিট, টিপিটি বলে, টেডলার পলিস্টার টেডলার, এর নামই হচ্ছে, এটা কমার্শিয়াল নামে পাওয়া যায়। এটা করে টেডলার পলিস্টার টেডলার, এক ধরনের শীট পাওয়া যায়, সেই শীটটা নিচে দেয়। তার উপরে দেয় ইভা শীট, এক ধরনের প্লাস্টিকের শীট পাওয়া যায়, ইভিএ, ইভা শীট। তার উপরে যে সিরিজ প্যানেল যে কেবল করলাম না, এই স্ট্রিংটা দিয়ে দেওয়া হয়। আমার বেসড অন মাই রিকোয়ারমেন্ট, আমি কি ধরনের আউটপুট ভোল্টেজ চাচ্ছি, কি ধরনের কারেন্টটা চাচ্ছি, তার উপর বেস করে এই সিরিজ প্যানেল করা হয় এখানে। তারপরে গিয়ে আবার ইভা শীট দেওয়া হয়, তারপরে গিয়ে হচ্ছে আমার গ্লাস দেওয়া হয়, গ্লাস দিয়ে সবগুলোকে কম্প্রেস করে হাওয়া বের করে দিয়ে ওটাকে একদম সিল করে দেওয়া হয়। ওকে, পিছনে গিয়ে একটা জাংশন বক্স দেওয়া হয়। জাংশন বক্সে বলেছিলাম একটা ডায়োড লাগানো হয়। জাংশন বক্সে তো মাস্ট একটা ডায়োড থাকবেই, কারণ যদি একটা ডায়োড, এটা যদি একটা সোলার সেল হয়, সো এটা আমি একটা সেল বা স্ট্রিং বানিয়েছি, একটা মডিউল বানিয়েছি। এই মডিউলের শেষে যখন জাংশন বক্স পিছনে দিব, সেই জাংশন বক্সে অবশ্যই একটা ডায়োড আমি কানেক্ট করব, কারণ রাত্রেবেলা যখন ব্যাটারিতে কোনো চার্জ যাবে না, ব্যাটারি থেকে তো চার্জ আসবে, এটা কোনো কিছু জেনারেট করবে না, কোনো কিছু জেনারেট করবে, তখন কিন্তু এই লোডের মতো কাজ করবে। সো কারেন্টটা কিন্তু এখান থেকে এদিকে চলে আসতে পারে, সেটা হচ্ছে ব্লকিং ডায়োড। তুমি অবশ্যই প্রতিটা সোলার প্যানেলের পিছনে দেখবে একটা ব্লকিং ডায়োড মাস্ট থাকবে, টার্মিনাল তো থাকবেই, তার সঙ্গে ব্লকিং ডায়োড থাকে। সো এই ব্লকিং ডায়োডের কাজ হচ্ছে রাত্রেবেলায় যখন সেলটা জেনারেট করবে না, ঠিক তখন যাতে ব্যাটারি থেকে কোনো কারেন্ট বা আমার গ্রিড থেকে কোনো কারেন্ট যেন এর ভিতরে না চলে আসে, ঠিক আছে? এই জন্য এই ডায়োডটা ব্যবহার করা হয়। ব্লকিং ডায়োড ছাড়াও আরো এক ধরনের ডায়োড ব্যবহার করে, সেগুলোকে বলা হয় বাইপাস ডায়োড। বাইপাস ডায়োডগুলো মূলত অনেকগুলো সেল যদি সিরিজে থাকে, শ্যাডো পড়ে না সেলের উপরে, শ্যাডো যদি একটা, ধরো এই সেলের উপর যদি একটা শ্যাডো পড়ে এই সেলের উপর, তাহলে কিন্তু 30টা সেল অকার্যকর হয়ে যাবে, কারেন্ট যাবেই না ওর ভিতরে। এই ধরনের সমস্যা দূর করার জন্য কিছু কিছু জায়গায় বাইপাস ডায়োড ইউজ করা হয় এই সেলের ভিতরে, সেটা সেলের ভিতরে। বাইপাস ডায়োডটা কিরকম, যাতে ওই শেডিং ইফেক্টটা দূর হয়ে যায়, তার জন্য একটা বাইপাস ডায়োড ব্যবহার করে, যাতে 30টা কারেন্ট ইউজ যেতে পারে। সব জায়গায় যে ধরনের বাইপাস ডায়োড থাকবে নট নেসেসারি। একটা কোশ্চেন ছিল, শ্যাডো জিনিসটা কি? শ্যাডো হচ্ছে ছায়া, শ্যাডো হচ্ছে ছায়া। কোনো কারণে যদি ছায়া এই সেলের উপরে পড়ে, এরকম করে ধরে ফেলে যাবে, তাহলে এই সেল কিছু আর জেনারেট করতে পারবে না। যদি জেনারেট না করে, তাহলে 30টা সেল যা জেনারেট করছে কিন্তু যেতে পারবে না। সিরিজে তো সিরিজে তো কারেন্ট সেম, কিন্তু এত কিছু জেনারেট করছে না, এটা তখন ইনসুলেটরের মতো কাজ করবে বা হাই রেজিস্টিভ এলিমেন্ট হিসেবে কাজ করবে, কোন যদি কোনো কারেন্ট তখন আর পাস করবে না। এই সমস্যা দূর করার জন্য আমার এই বাইপাস ডায়োড ব্যবহার করা হয়। ওকে, সো ব্লকিং ডায়োডের কাজ হচ্ছে ব্যাটারি থেকে যাতে কোনো কারেন্ট না আসে সেটাকে বাধা দেওয়া, আর বাইপাস ডায়োডের কাজ হচ্ছে শ্যাডো ইফেক্টকে দূর করার জন্য, যাতে শ্যাডোর কারণে কোনো ধরনের সিরিজ কানেকশনের সমস্যা না হয়, সেটা দূর করার জন্য আমাদের বাইপাস ডায়োড ইউজ করে। এখন আসি এই সোলার সেল বা সোলার মডিউল বা সোলার প্যানেল আমি বানিয়ে ফেলেছি, এগুলো দিয়ে কিভাবে আমি একটা পাওয়ার প্ল্যান্ট বানাইতে পারি বা কিভাবে আমরা কাজে লাগাইতে পারি সেই জিনিসটা। ওকে, সো আমি এই সোলার পিভি সিস্টেমটা দুইভাবে ইউজ করতে পারি। একটাকে বলা হয় স্ট্যান্ড অ্যালোন পিভি সিস্টেম, কি নাম? স্ট্যান্ড অ্যালোন পিভি সিস্টেম। আর একটা নাম হচ্ছে গ্রিড কানেক্টেড পিভি সিস্টেম। ওকে, গ্রিড কানেক্টেড মানে হচ্ছে আমার মেইন লাইনের সঙ্গে একটা কানেকশন থাকবে, আর স্ট্যান্ড অ্যালোন মানে হচ্ছে এটা মানে নিজের একটা নিজের মতো একটা সার্ভিস এরিয়া তৈরি করবে। ওকে, এর সঙ্গে গ্রিডের কোনো সংযোগ থাকবে না। এই স্ট্যান্ড অ্যালোন পিভি সিস্টেমকে তুমি তিন ভাবে সাজাতে পারো। সোলার হোম সিস্টেম হতে পারে, মানে শুধুমাত্র আমার বাসা বাড়ির জন্য একটা সোলার হোম সিস্টেম তৈরি করতে পারি। অফ গ্রিড সিস্টেম হতে পারে, মানে আমি একটা নিজের মতো করে কিছু লোকের এরিয়া দিয়ে একটা গ্রিডের মতো বানিয়েছি, অফ গ্রিড সিস্টেম হতে পারে। সোলার মিনি বা মাইক্রো গ্রিড সিস্টেম হতে পারে, মাইক্রো গ্রিড সিস্টেমও বানাইতে পারি। ওকে, গ্রিড কানেক্টেড সিস্টেমের ভিতরে রুফটপ ডিস্ট্রিবিউটেড গ্রিড সিস্টেম হতে পারে, রুফটপে লাগিয়ে সেটা গ্রিডের সাথে কানেক্ট করতে পারি। সেন্ট্রালাইজড গ্রিড কানেক্টেড সিস্টেম হতে পারে, বড় একটা পাওয়ার প্ল্যান্ট বানালাম, সেটা দিয়ে সেন্ট্রালি আমি গ্রিডের সঙ্গে কানেক্ট করলাম। এই কয়েক ধরনের ভাবে আমি সোলার পিভি সিস্টেমকে অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে পারি। এখন আসি স্ট্যান্ড অ্যালোন পিভি সিস্টেম উইদাউট ব্যাটারি ফর ডিসি লোড। যদি স্ট্যান্ড অ্যালোন পিভি সিস্টেমে ব্যাটারি না থাকে তাহলে ডিসি লোডগুলোকে কিভাবে চালায়? এখানে একটা অ্যানিমেশন ছিল,
আমি যেহেতু পিডিএফ করে ফেলেছি অ্যানিমেশনটা দেখা যাচ্ছে না, আমি পিপিটা তোমাদের দিয়ে দিব, চাইলে অ্যানিমেশনটা দেখতে পারো। সো সানলাইটটা আসবে দিনের বেলাতে জেনারেট করবে, আমার কোনো ব্যাটারি নেই, দিনের বেলাতে যত ধরনের ডিসি লোড থাকবে ডিসি লোডগুলো আরামসে চলবে। ওকে, কিন্তু এখানে বেসড অন মাই রিকোয়ারমেন্ট আমার ভোল্টেজটা যাতে প্যানেলটা দিতে পারে সেরকম সিস্টেম ওকে করে দিতে হবে, যে 6 ভোল্ট দিলে তো হবে না, 7 ভোল্ট দিলে তো হবে না, মোটামুটি যে ভোল্টেজ রেঞ্জে ডিভাইসগুলো চলে সেই ভোল্টেজ রেঞ্জে আমার এইগুলো আউটপুটটা নিতে হবে। কিন্তু এখানে একটা ইস্যু আছে যে সানলাইট কম বেশি হলে আউটপুট ভোল্টেজ কম বেশি হয়, সো ভোল্টেজের ফ্লাকচুয়েশনটা আসবে এখানে। সো তোমার যদি এমন ডিভাইস ইউজ করো ভোল্টেজের ফ্লাকচুয়েশনে সে ভালো রেসপন্স করে না বা ক্ষতি হতে পারে, সে ধরনের ডিভাইস এই ধরনের কানেকশন সিস্টেম ব্যবহার করা যাবে না। সো তোমার একটা প্যানেল আছে, তোমার ব্যাটারি কেনার মতো সামর্থ্য নেই, তুমি চাইলে এটা ইউজ করতে পারো, যে প্যানেল দিয়ে ডিরেক্টলি দিনের বেলাতে যতটুকু চাহিদা পূরণ করা যায়, রাত্রেবেলা কোনো স্টোরেজ সিস্টেম এটা থাকবে না। ওকে, সো তুমি একটা প্যানেল নিছো, ডিরেক্টলি প্যানেলের আউটপুট থেকে ডিসি লোড চালাতে পারো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমি চালিয়ে দিচ্ছি। আচ্ছা, যদি এসি লোড চালাতে হয় দিনের বেলাতে, তাহলে তোমাকে একটা ইনভার্টার ইউজ করতে হবে। এগেইন এই ইনভার্টারের ইনপুট ভোল্টেজ খুবই ক্রুশিয়াল, এর ইনপুট ভোল্টেজ মিনিমাম কতটুকু হতে হবে সেই ক্রাইটেরিয়া ফুলফিল না করা পর্যন্ত এখানে ইনভার্টারে ইনপুটটা দেওয়া যাবে না। 130 ভোল্ট হতে পারে, 90 ভোল্ট হতে পারে, মানে যে পরিমাণ রিকোয়ারমেন্ট আছে ইনভার্টারে ওই পরিমাণ ভোল্টেজ দিলে সে আউটপুটটা ঠিকঠাক দিবে। যদি ওই ভোল্টেজের নিচে চলে যায় ও আউটপুটটা ঠিকঠাক দিবে না। ওকে, মিনিমাম ওই পরিমাণ ভোল্টেজ দিতেই হবে। সো আমার সেক্ষেত্রে প্যানেলের ডিজাইন সেভাবে করতে হবে, মিনিমাম যেন শ্যাডো করুক যাই করুক, দিনের বেলাতে একদম আলো কমে যাক বিকাল বেলাতে, তারপরে যেন আউটপুট ভোল্টেজটা তেমন থাকে। ওকে, সো এটা এসি লোডে চালানো সম্ভব যদি ইনভার্টার দিই। কিন্তু নর্মালি ইনভার্টারগুলো আমাদের বাজারে যে সমস্ত ইনভার্টার পাওয়া যায় খুব সস্তা দামে, এগুলো স্কোয়ার ওয়েভ বা মডিফাইড স্কোয়ার ওয়েভ ইনভার্টার। হ্যাঁ, তুমি তাহলে অসিলোস্কোপ, হ্যাঁ আপনি স্যার যে ওয়েদার যে আপনি যদি রাতের বেলায় তার ওই রাতের বেলাতে এটা কোনো সার্ভিস দিবে না, অনলি ফর দ্য ডে, তাহলে ইনভার্টার কোনো প্রবলেম হবে না? তখন তো লোডই চলবে না, তখন তো কোনো লোডই চলবে না, ইনভার্টার কিছু ইনপুটই যাচ্ছে না, সমস্যা নেই। তখন এখান থেকে কোনো আউটপুট যাবে না, ব্যাস ইনভার্টার বসে থাকবে, লোড চলবে না। তুমি হয়তো ওখানে কোনো গ্রিড কানেকশন দিয়ে চালাচ্ছ, এটা সেটা করছো, বুঝছো? তুমি গ্রিড কানেকশন থাকলে রাতের বেলাতে হয়তো গ্রিড থেকে নাও, দিনের বেলাতে হয়তো সোলার পিভি থেকে নাও। এটা এখন চলে, মানে এই সিস্টেমটা দিনের বেলা চলে। অনেকে ব্যাটারি কিনতে চায়, কারণ ব্যাটারি অনেক খরচ। ব্যাটারি এক একটা ব্যাটারি 20-25 হাজার টাকা এখন হয়ে গেছে আমার মনে হয়, অ্যারাউন্ড এরকম। ব্যাটারি কিনতে যাও অ্যারাউন্ড 20,000 টাকার মতো লাগবে, কম না কিন্তু। লিড অ্যাসিড ব্যাটারি 200 দাম হচ্ছে 32,000। 200 দাম 32,000, অনেক, এত ছিল না। আমি যখন কিনেছিলাম তখন বোধহয় 8 না 9,000 টাকা দিয়ে 100 অ্যাম্পিয়ার ব্যাটারি কিনেছিলাম 5 বছর আগে। তা 5 বছরের ভিতরে প্রায় ডাবলের বেশি হয়ে গেছে। আরেকটা হতে পারে যে আমার একটা ব্যাটারি থাকবে, ব্যাটারি সিস্টেম থাকবে, আমার ইনভার্টার থাকবে, আমার ডিসি লোড থাকবে, এসি লোড থাকবে। সেটা নাম দিয়েছে হচ্ছে স্ট্যান্ডালোন পিভি সিস্টেম উইথ ব্যাটারি ফর ডিসি এন্ড এসি লোড। মানে ইনভার্টারও থাকবে, ব্যাটারি থাকবে এবং ডিরেক্টলি লোড কানেকশনও থাকবে। ওকে, এখানে খেয়াল করো আমার সোলার পিভি প্যানেল আছে, সোলার পিভি প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার থাকবে একটা, কি নাম বললাম? চার্জ কন্ট্রোলার। এই চার্জ কন্ট্রোলার ছাড়া কিন্তু ব্যাটারিকে চার্জ করা যাবে না। যদি তুমি ডিরেক্টলি সোলার প্যানেল দিয়ে ব্যাটারিকে চার্জ করো তাহলে ব্যাটারি নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হয়ে যাবে পরবর্তীতে আমরা ডিটেইল পড়াশোনা করবো। ওকে, সো সোলার পিভি থাকবে, একটা কন্ট্রোলার থাকবে, কন্ট্রোলার থেকে ব্যাটারি থাকবে, এদিকে একটা ইনভার্টার থাকবে আর এদিকে ডিসি লোড থাকবে। ইনভার্টারের কাজ হচ্ছে এসি লোডগুলো চালানো আর এটার কাজ হচ্ছে ডিসি লোডগুলো চালানো। রাতের বেলাও এখান থেকে আমি আউটপুট পাবো কারণ আমার একটা স্টোরেজ সিস্টেম আছে। সো বেসড অন ইউর রিকোয়ারমেন্ট, তোমার যদি মনে হয় তুমি পারবে অ্যাপ্রোচ করতে তাহলে সিস্টেমটা দাঁড় করাইতে পারবে। আর গ্রিড কানেক্টেড সিস্টেম এটা একটু মানে নেট এনার্জি মিটারিং হতে পারে। নেট এনার্জি মিটারিং বলতে যেটা বোঝাচ্ছি, মনে করো পল্লী বিদ্যুতের সাথে তোমার চুক্তি হয়েছে যে তোমার মনে করো 1 কিলোওয়াটের ডিমান্ড আছে, কিন্তু তুমি সোলার পিভি প্যানেল ইনস্টল করেছো 2 কিলোওয়াট। হ্যাঁ, তাহলে 1 কিলোওয়াট তো তোমার আর কোনো কাজে লাগছে না। তুমি পল্লী বিদ্যুতের সঙ্গে করতে পারো যে আমি যে সিস্টেমটা দাঁড় করাবো এগ্রিমেন্ট, আমার এই সিস্টেমের আউটপুট ভোল্টেজ, আউটপুট ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না। মোটামুটি তোমাদের যে টলারেন্স লেভেল আছে ফ্রিকোয়েন্সি 50 হার্টজের খুব আশেপাশে থাকবে, আমার সিস্টেমটা 50 হার্টজের আশেপাশে থাকবে। তোমাদের যে ভোল্টেজ লাইন টু নিউট্রাল ভোল্টেজ 220 ভোল্ট বা 240 ভোল্ট এইটার ভিতরেই থাকবে। সো আপনারা আমার সিস্টেমটাকে দেখেন, আমার সিস্টেমের স্ট্যাবিলিটিটা দেখেন, যদি হয় আমার সাথে এগ্রিমেন্ট করেন। ওকে, তখন 1 কিলোওয়াট আমি ব্যবহার করলাম, 1 কিলোওয়াট ওদেরকে সেল করলাম। বুঝা গেল? সো গ্রিড কানেক্টেড সিস্টেম এটাই সুবিধা যে আমি নিজে একজন উদ্যোক্তার মতো কাজ করতে পারবো, আমি নিজে উদ্যোক্তা।
আমি আমার রুফটপ পড়ে আছে, রুফটপে আমি 2 কিলোওয়াট 3 কিলোওয়াট লাগিয়ে দিয়েছি। সো আমার তো ডিমান্ড পূরণ হবে, সাথে সাথে সেটা আমি সেল করতে এগুলো এখন স্যার যে বড় বড় ফ্যাক্টরিগুলো বড় বড় ফ্যাক্টরিতে এই কাজগুলো করা হয়। সো গ্রিড কারেন্টের সিস্টেমে একটা ইনভার্টার থাকবে, ইন্টেলিজেন্ট ইনভার্টার থাকবে। সো আমার যেটুকু প্রয়োজন সেটা আমি এই ইনভার্টারের আউটপুট থেকে নিতে পারবো, যেটুকু এক্সেস থাকবে সেটা গ্রিডে দিতে পারবো। এর সুন্দর একটা অ্যানিমেশন আছে, এটা যেখানে দেওয়া আছে না, এটা অ্যানিমেশন আছে। এখন এই ইনভার্টার আর এই গ্রিডের জন্য আপনার এই কন্ট্রোলার আছে পিএলসি টাইপের। হ্যাঁ, একটা কন্ট্রোলার থাকবে, এই মাঝে একটা কন্ট্রোলার লকার টাইপ, ডাটা লকার টাইপ, কখন গ্রিড থাকবে, কখন আমার মেইল লাইন থাকবে, সেটার জন্য আরো কিছু অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পারি। কিন্তু এই সিস্টেমটা হচ্ছে মানে তোমাদের থিম দেওয়া হচ্ছে, এটা জাস্ট তোমরা চিন্তা করতে পারো যে তোমাদের বাসা বাড়িতে এই ধরনের একটা সিস্টেম দাঁড় করাইতে পারো, জায়গা পড়ে আছে জাস্ট ব্যবহার করে ফেলো। অনেকেই এটা পেট্রোনাইজ করছে এখন, কারণ বাংলাদেশের এনার্জি ক্রাইসিস কিন্তু আস্তে আস্তে বাড়বে আমার মনে হচ্ছে। এখন তো ঢাকা শহরে বিদ্যুৎ চলে যাচ্ছে। দিনের বেলা যদি চলে তাহলে রাতের বেলা হয়তো গ্রিড থেকে হ্যাঁ, হইতে পারে যদি ব্যাটারি না থাকে, যদি এই সিস্টেমে ব্যাটারি না থাকে, দিনের বেলাতে চললো, পুরো লোডটাও তুমি সাপ্লাই দিলে বিক্রি করতে পারবে। ওকে, এরপরে কি এর মাঝে একটা নেট মিটারিং থাকে, সেটা এখানে দেখানো হয় না। সো আমি যখন সেল করলাম তখন দেখলাম কতটুকু সেল করলাম। ওকে, আর রাত্রে বেলাতে যখন নিব তখন দেখবো কতটুকু আমি ওদের কাছ থেকে নিলাম। ওই দুইটার বাদ, এদের নেট বলছে, নেট, ওই দুইটার বাদ দিলে যে পরিমাণ টাকা থাকে সেই পরিমাণ টাকা তোমাকে দিবে, অথবা যদি তোমাকে দিতে হয় সেই পরিমাণ টাকা তোমাকে দিতে হবে, সোজা হিসাবে। ওকে, সো এর মাঝে আরো সিস্টেম আছে, আমি জাস্ট সিম্পলিফাইড ওয়েতে তোমাদের দেখিয়েছি এই জিনিসটা করা যায়। ওকে, সো গ্রিড কানেক্টেড সিস্টেম উইদাউট ব্যাটারি, এটা তুমি ইনস্টল করতে পারো চাইলে। ওকে, এখানে গ্রিড কানেক্টেড সিস্টেম আছে, এখানে ব্যাটারি দিয়েছে, জাস্ট স্টোরেজ সিস্টেম। আমরা রাত্রে বেলাতেও যদি এমন হয় যে এখান থেকে তো নেবে আমার মিনি গ্রিড অপারেটিং ডিউরিং ডে টাইম, মিনি গ্রিড সে বানিয়েছে, এটা মিনি গ্রিডের মতো করে বানিয়েছে। সো আমার এখানে পাওয়ার কন্ডিশনার আছে একটা, হ্যাঁ, ও নিবে কি নিবে না, এটা দিয়ে পাওয়ার কোথা থেকে নিবে কি করবে একটা হিসাব নিকাশ সে করতে পারে। সো এই ধরনের সিস্টেম তুমি চাইলে বিভিন্ন ধরনের ওয়েতে তোমার যেরকম ইচ্ছা মোটামুটি এই কয়টা অ্যারেঞ্জমেন্টের মধ্যে তুমি সাজাইতে পারো। এখানে রাত্রিবেলা হয়েছে তো এখানে একটা অ্যানিমেশন ছিল, দেখা যাচ্ছে যে কোন দিক থেকে কারেন্টটা নিচ্ছে এখন। সো অ্যানিমেশনটা এখানে ভালো দেখা যাচ্ছে, কারণ একটু আগে ডে টাইমে হয়তো পুরোটাই আমার থেকে নিচ্ছে, পুরোটাই আমার থেকে নিচ্ছে, আর রাত্রিবেলা হয়তো ওদের কাছ থেকে আমি নিচ্ছি। কতটুকু নিচ্ছি বা নেট কতটুকু থাকছে সেটাও দেখা যায়। সো এই কয় ধরনের সিস্টেম তুমি চাইলে দাঁড় করাইতে পারো। ওকে, তাহলে আমাদের সোলার পিভি সিস্টেম কয় ধরনের হতে পারে? দুই ধরনের, একটা হচ্ছে পিভি স্ট্যান্ডালোন সিস্টেম, পিভি গ্রিড কানেক্টেড সিস্টেম। পিভি স্ট্যান্ডালোন সিস্টেমের কয়েক ধরনের ভাগ আছে, যে শুধু বাসাবাড়ির জন্য হতে পারে, মিনি গ্রিডের জন্য হতে পারে। ওকে, আর গ্রিড কানেক্টেড সিস্টেম হচ্ছে আমার এখানেও কয়েকটা ভাগ আছে, ব্যাটারি রাখতেও পারো, ব্যাটারি নাও রাখতে পারো, বেসড অন ইউর রিকোয়ারমেন্ট। সো একটু দেখো জিনিসটা, পিভি সিস্টেমের অ্যারেঞ্জমেন্টটা একটু দেখো, ঠিক আছে? এটা নিয়ে কাজ করছি তো বিস্তারিত বড় প্রজেক্ট। হ্যাঁ, এটা নিয়ে কাজ করো তুমি? আমরা আচ্ছা, আমাদের দেখা করতে হবে, ঠিক আছে? আমাদের দেখা করতে হবে, যে কোনো একটা দরকার আছে। আচ্ছা, এগুলো বেশ মজার জিনিস, কিন্তু খুবই যে কঠিন কোনো কিছু না, একদম ইজি। সব র মেটেরিয়াল তোমার আছে, জাস্ট তুমি কানেকশনগুলো দিবা। তোমার যদি লোডের ডিমান্ড ঠিক থাকে, ডিমান্ড পূরণ করে দেবা যে সে সাপ্লাই দিচ্ছে, কোনো সমস্যা নেই। ওকে, কিন্তু এই ইনভার্টারের প্রাইসটা হচ্ছে এখানে একটু বড় একটা ফ্যাক্ট। ইনভার্টারের দামগুলো একটু বেশি হয়। পিওর সাইন ওয়েভ ইনভার্টার কস্টলি, স্কোয়ার ওয়েভ ইনভার্টার বানানো তুমিও বানাইতে পারবা, কোনো ব্যাপার না। কিন্তু স্কোয়ার ওয়েভ ইনভার্টার দিয়ে যদি লোড চালাও তাহলে সেক্ষেত্রে লোডের ক্ষতি হতে পারে। কেন হতে পারে সেটা একটু পড়াশোনা করে নেবে। স্কোয়ার ওয়েভ ইনভার্টার দিয়ে নর্মালি লোড চালালে হিট বেশি জেনারেট করে, সো আমার যে কোনো ধরনের লাইট ফ্যান চালালে ওইগুলোর মানে লাইফ টাইম বেশি থাকে না। স্কোয়ার ওয়েভ ইনভার্টার নর্মালি খুব মিনি ইনভার্টার দেখো না চালায়, খুব মিনি ওয়েতে ব্যবহার করে, চার্জারের জন্য ব্যবহার করতে পারে, খুব ইমার্জেন্সি ব্যবহার করার জন্য, ঠিক আছে? সো এটা ছিল হচ্ছে আমার পিভি সিস্টেমের টোটাল ব্যাপার স্যাপার। এখন এই পিভি সিস্টেমের ক্যালকুলেশনটা করে কিভাবে, বা আমি বাসাবাড়িতে একটা সোলার প্যানেল লাগাবো, আমি একটা ইন্ডাস্ট্রিতে সোলার প্যানেল লাগাবো, এটা এই ক্যালকুলেশনগুলো কিভাবে করে সেটা একটু দেখতে যাচ্ছি। ওকে, সো ডিজাইন অফ এ সোলার পিভি সিস্টেম, এখন যেটা দেখব ডিজাইন অফ এ সোলার, এটা ইউনিভার্সাল, এটা এভাবেই করা হয়। দেখে মনে হতে পারে সহজ, কিন্তু এটা কিন্তু যথেষ্ট কঠিন। এবং তোমার ক্লাইমেটোলজি, মানে তোমাকে আবহাওয়াবিদ হতে হবে। যদি তোমার সোলার পিভি সিস্টেম নিয়ে কাজ করতে হয় তোমাকে আবহাওয়াবিদ হতেই হবে, না হলে হবে না। সো আবহাওয়ার ডেটা লাগবে, ক্লাইমেটের ডেটা লাগবে, বিভিন্ন সময় ডেটা লাগবে। সোলার প্যানেলগুলো চাইলে আমি যে কোনো অ্যাঙ্গেলে বসাইতে পারি না। ঢাকা সিটির জন্য 23.45 এই অ্যারাউন্ডে, 23 ডিগ্রি একটু উপরে,
ওকে, এটা হচ্ছে বেসড অন দা ইউর লোকেশন, তুমি কোন লোকেশনে আছো। যদি তুমি চাঁদপুর থাকো, চাঁদপুরের ল্যাটিটিউড কত, ল্যাটিটিউড লংটিটিউড সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। ইস্যু আছে এখানে, তো আমরা সেটা একটু দেখি। আমি তোমাদের ইন ডিটেইলস পড়াবো না, কারণ এটা পড়াইতে গেলে তোমাদেরও বোরিং লাগতে পারে। সো আমি যতটুকু পড়াইলে তোমাদের মাথায় ধরবে ততটুকুই পড়াবো। সো ডিজাইন অফ এ ফটোভোল্টিক হোম সিস্টেম, কিভাবে একটা ফটোভোল্টিক হোম সিস্টেমের কথা বলছি, আমি ইন্ডাস্ট্রি সিস্টেমের কথা বলবো না। ইন্ডাস্ট্রি সিস্টেমের ভিতরে গেলে আমার ইনভার্টারের একটা ইস্যু আসবে, আমি ইনভার্টার এখানে দিতেও পারি নাও পারি, হোম সিস্টেম এটা আমার ইচ্ছা। সো আমার কাছে একজন কাস্টমার এসেছে, কাস্টমার আমাকে বলছে আমার বাসা বাড়িতে একটা সোলার হোম সিস্টেম আপনি বসায় দেন, বা তোমরা যে কাজটা করো যে একটা হোম সিস্টেম বসায় দেন। সেক্ষেত্রে কাস্টমারের কাছ থেকে তোমার যে জিনিসগুলো জানা অতীব প্রয়োজন, না হলে দেখা গেল তুমি যে সিস্টেমটা দাঁড় করিয়েছো সেই সিস্টেমটা ওই বাসা বাড়ির লোককে স্যাটিসফাই করতে পারতেছে না। ওকে, সো ওই কাস্টমার তোমার কাছে বা ক্লায়েন্ট তোমার কাছে এসে বলবে ভাই আপনি যেটা দাঁড় করিয়ে দিয়েছেন সেটা তো সঠিক হলো না, এই জন্য ক্লায়েন্টের কাছ থেকে কিছু ডেটা নিলাম। আর যদি ক্লায়েন্ট কোনো ডেটা না দিতে পারে তাহলে তুমি তোমার অভিজ্ঞতার বলে এটা তোমাকে ডিজাইন করতে হবে। ওকে, কিন্তু এই জিনিসটা তোমার লাগবে। সো প্রথম যে জিনিসটা লাগবে কাস্টমার থেকে, যে কাস্টমারের ডিমান্ড, কাস্টমার কি ধরনের লোড চায়। ডিমান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিমান্ড মানে হচ্ছে লোড, সে কি পরিমাণ লোড চালাতে যাচ্ছে। ডিমান্ড মানে টাকা পয়সার কোনো ইস্যু না, ওকে, বা সে কি চাচ্ছে ওই ধরনের। এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিমান্ড মানে হচ্ছে লোড। সো ওই কাস্টমার প্রথমে বলবে যে আমার এই ধরনের লোড আছে। তুমি তাদের কিন্তু জিজ্ঞেস করতে পারো ভাই আপনার এসি লোড না ডিসি লোড, দুই ধরনের লোডই আছে, যদি থাকে তাহলে বলেন কি কি ধরনের। সো প্রথমত অবস্থায় তার কাছে জিজ্ঞেস করবা যে আপনি কি কি ধরনের লোড চালাইবেন। তারপর হচ্ছে প্রতিটা লোড এটা তোমার কাজ। সে টিভির কথা বললো, সে এলইডি ল্যাম্পের কথা বললো, ফ্যানের কথা বললো, রেফ্রিজারেটরের কথা, সাপোজ ধরে নিয়েছে আমার মতো করে। আমি জানি একটা টিভি মোটামুটি এলইডি টিভিগুলো 40 ওয়াটের হিসাবে আমি ধরেছি, একটা এলইডি ল্যাম্প আমি 10 ওয়াট ধরেছি আমার ইচ্ছা মতো। তুমি বেসড অন ইউর স্পেসিফিকেশন তুমি আলাদা আলাদা ধরতে পারো। একটা ফ্যানের দাম 60 ওয়াট ধরেছি, যদিও 75 ওয়াট নরমালি এসি ফ্যানগুলো হয়, রেফ্রিজারেটর 150 ওয়াট মতো ধরেছি। ওকে, এটা হচ্ছে আমি ধরেছি, সে এই করে লোডের কথা বলেছে, আমি এখান থেকে ওই লোডগুলোর ওয়াট হিসেবে সিলেক্ট করেছি যে এই পরিমাণ ওয়াট। আচ্ছা, এরপরে সে বলে দিয়েছে আমি টিভি কয়টা চালাই, এটা তার তথ্য। সে বলেছে একটা চালাই, সে ল্যাম্প কয়টা চালায়, সে 3টা চালায়, সে ফ্যান কয়টা চালায়, একটা চালায়, রেফ্রিজারেটর তার বাসায় একটা আছে। এই রেফ্রিজারেটর এবং ফ্যান এই দুটো হচ্ছে এসি লোড, এই দুটো হচ্ছে এসি লোড, আর উপরে দুইটা হচ্ছে ডিসি লোড। তারপরে তার কাছ থেকে তুমি জিজ্ঞেস করো ভাই আপনি এগুলো কত ঘন্টা করে চালান, মোটামুটি আপনি একটা ধারণা দেন। যদি বলে সে কিছুই যায় না, তাহলে এখানে তোমার এক্সপেরিয়েন্স কাজে লাগাইতে হবে। যে নরমালি একটা টিভি কত ঘন্টা চলতে পারে, নরমালি 4-5 ঘন্টা বেশি চলার কথা না, যদিও কিছু কিছু মানুষ আছে সারা রাত টিভি দেখে 4-5 ঘন্টা বেশি হওয়ার কথা। সো অপারেটিং আওয়ার আমি এখানে দিয়ে দিব, অপারেটিং আওয়ার কতটুকু লাগবে। সো 4 ঘন্টা 4 ঘন্টা, একটা ফ্যানের কথা বলেছি 6 ঘন্টা, একটা রেফ্রিজারেটর ধরেছি 12 ঘন্টা, যদি 12 ঘন্টা চলবে 7-8 ঘন্টা চলবে রেফ্রিজারেটর, অটো চলবে তো এটা। সো এই হচ্ছে আমার একটা টেবিল, এই টেবিলটা আমার লাগবে মাস্ট, প্রথমত অবস্থায় টেবিলটা লাগবে। আর যদি মনে করেন ভাই আর নেন না, আপনার যা লোড আছে আপনি 500 ওয়াটের একটা প্যানেল বা 500 ওয়াটের দুইটা 250 করে দুইটা বসাই দিলে হয়ে যাবে। এটা কিন্তু হয়ে যাবে হচ্ছে আমার মৌখিক কাজ, আমার কিন্তু ইঞ্জিনিয়ারিং কাজ এটা না। ইঞ্জিনিয়ারিং কাজ হবে এইরকম ডেটা টেবিল তৈরি করা, যে তোমার কি কি লোড আছে, লোডগুলো অ্যাপ্রক্সিমেট কি পরিমাণ আওয়ার ধরে চলে এবং কতগুলো করে আছে। ওকে, এই টেবিলটা বানাইলাম। প্রথম কথা, টেবিল বানানোর পরে পরের কাজ হবে হচ্ছে এই টেবিল থেকে ওয়াট আওয়ার বের করা। আচ্ছা, এই টেবিল বানানোর পরে আরেকটা জিনিস আমার ডেটা আরো কিছু লাগবে। ডেটাটা হচ্ছে আমি যে স্থানে আছি ওই ভদ্রলোকের বাসা যেখানে, সেই বাসা বাড়িতে পিক সানশাইন আওয়ার বলে, এটা পিক সানশাইন আওয়ার। এটার মানে হচ্ছে আমাদের নরমালি এই ল্যান্ডের উপরে প্রতি স্কোয়ার মিটারে 1000 ওয়াট করে পড়ে, ওয়াট পার মিটার স্কোয়ার, প্রতি মিটার স্কোয়ারে 1000 ওয়াট করে পড়ে। ওকে, তা সান যদি মনে করো সারা দিনে মনে করো 7500 ওয়াট আওয়ার দিয়েছে, 7500 ওয়াট আওয়ার দিয়েছে। ওকে, এটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি, বা সরি এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি, তাহলে 7.5 আওয়ার, অর্থাৎ এটা 24 ঘন্টা 12 ঘন্টায় পেয়েছি 7500 ওয়াট আওয়ার।
কিন্তু যদি 1000 ওয়াট করে দিত তাহলে 7.5 ঘন্টা হিসেবে পাইতাম। সেই 7.5 ঘন্টাকে বলা হচ্ছে পিক সানশাইন আওয়ার, অর্থাৎ এই 7.5 ঘন্টা ধরে 1000 ওয়াট আমি ধরে নিয়ে বসে দিছে, 12 ঘন্টা ধরে নিব না। সো পিক সানশাইন আওয়ার একটা এরিয়ার জন্য এটা স্পেসিফিক করা থাকে, ক্লাইমেটোলজি ডেটাতে এটা আছে যে এই ঢাকা সিটির জন্য জানুয়ারি মাসে পিক সানশাইন আওয়ার কত। দেখো ক্লাইমেটোলজি ডেটাতে আমি একটু পরে দেখাবো, এটা দেয়া আছে। মানে তুমি আবহাওয়া বিশেষ বুঝলে ওরা বলবে যে ঢাকা সিটির জন্য এখন পিক সানশাইন আওয়ার হয়তো শীতকালের জন্য 5 ঘন্টা 5.5 ঘন্টা, 12 ঘন্টার ভিতরে 12 ঘন্টায় আলো থাকে, কিন্তু 1000 ওয়াট করে যদি ধরি তাহলে 5 ঘন্টা বেশি পাচ্ছি না, মানে টোটাল 5 ঘন্টা। মানে যদি 1000 ওয়াট করে দিত তাহলে 12 ঘন্টা দিন না হয়ে 5 ঘন্টা হলেও চলতো, এরকম একটা। পিক সানশাইন আওয়ার মানে হচ্ছে সে 1000 ওয়াট করে কত ঘন্টা দিচ্ছে, 1000 ওয়াট করে কত ঘন্টা দিচ্ছে সেই ডেটাটা আমার লাগবে। এই পিক সানশাইন আওয়ার ছাড়া আমার ব্যাটারি ক্যালকুলেট করতে পারবো না। কত সময় আছে আমাদের? আমার ব্যাটারি ক্যাপাসিটি আমি ক্যালকুলেট করতে পারবো না পিক সানশাইন আওয়ার ছাড়া। এরপরে আসবে ইনভার্টারের এফিশিয়েন্সি। তুমি যে ইনভার্টার 18 মিনিট ইনভার্টারের এফিশিয়েন্সি তোমার লাগবে। তুমি যে ধরনের ইনভার্টার ইউজ করতে যাচ্ছ সেটা 95% এফিশিয়েন্ট হতে পারে, 100% এফিশিয়েন্ট হবে না, হয়তো 99% এফিশিয়েন্ট হতে পারে। তারপর হচ্ছে ব্যাটারি এফিশিয়েন্সি। ব্যাটারিরও কিছু এফিশিয়েন্সি আছে। ব্যাটারি যে তুমি 100% চার্জ দিলে 100% চার্জ থেকে পাওয়া এমন কিছু না। সো ধরে নিয়েছি 90% এফিশিয়েন্ট। ডি রেটিং ফ্যাক্টর মানে হচ্ছে তুমি একটা কাস্টমারকে একটা সিস্টেম দাঁড় করিয়ে দিয়েছো, বলেছো সিস্টেমটা 25 বছর পর্যন্ত চলবে, কিন্তু আজকে ওই কাস্টমার যে আউটপুটটা আজকে ইনস্টল করার পরে যে আউটপুটটা দিবে 25 বছর পরে গিয়ে সেই আউটপুটটা দিবে না। কিন্তু আমার ডিমান্ড হচ্ছে 25 বছর পরেও আমি যে লোডগুলো রিকোয়ারমেন্ট দিয়েছি সেই লোডগুলো যেন চলে। বুঝতে পারছি? সো ডি রেটিং ফ্যাক্টর হচ্ছে আমার প্যানেলের ইস্যুগুলো আছে, ডিফেক্ট যখন বের হবে প্যানেলের আউটপুট পাওয়ারের হিসাব নিকাশ, তার লাইফ টাইমের ভিতরে হয়তো 70% ইফিশিয়েন্ট সেল। বুঝতে পারলাম? হয়তো এখন 100 ওয়াট দিলে 25 বছর পরে গিয়ে 70 ওয়াট দেয়। এটাকে বলছে ডি রেটিং ফ্যাক্টর। অর্থাৎ প্যানেলের কিছু ঝামেলা আছে এখানে, প্যানেল সবসময় সেম আউটপুট দিবে না। সো এটা মাথায় রাখতে হবে, ডি রেটিং ফ্যাক্টর। আর এটা হচ্ছে ডিওডি, এটাকে বলা হয় ডেপথ অফ ডিসচার্জ অফ এ ব্যাটারি। ডেপথ অফ ডিসচার্জ বাবা একটু লিখে রাখো, আমি কিন্তু এটা কোথাও লেখা আছে কিনা আমি জানি না, আমার মুখের দিকে না দেখে একটু লেখাপড়া করে। ডিওডি ডেপথ অফ ডিসচার্জ, এটা বলা হচ্ছে তুমি একটা লিড অ্যাসিড ব্যাটারিকে চাইলেই 100% ডিসচার্জ করতে পারবে। ওকে, তোমার আছে 100 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, তুমি যতই চেষ্টা করো 100 অ্যাম্পিয়ার আওয়ার থেকে নিতে পারবে না, নিতে পারে ওই ব্যাটারির মারাত্মক ক্ষতি হবে। সো আমি চাইবো ব্যাটারির ক্ষতি না করে আমি এর এনার্জিটা ইউজ করতে। ওকে, সো আমি ধরে নিয়েছি যদি 100 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি হয় আমি 90 অ্যাম্পিয়ার, যদি আমি 90 অ্যাম্পিয়ার অনেক বেশি ধরে ফেলেছি, নরমালি 80 অ্যাম্পিয়ার আওয়ার, মানে 0.8 হচ্ছে ডিওডি, 0.8 নরমালি হচ্ছে 0.8 ডিওডি। আমি একটা লিড অ্যাসিড ব্যাটারিকে 80% এর বেশি ডিসচার্জ করি না। 100 অ্যাম্পিয়ার আওয়ার থাকলে তার থেকে 80% নিলেই ধরে নিব এটা ফুললি ডিসচার্জ, ওই 20 অ্যাম্পিয়ার আওয়ার নিব না। কেন নিব না? তাতে ব্যাটারির ভিতরে ওর যে লেড এবং লেডের যে প্লেটগুলো আছে প্লেটগুলো ক্ষয় হয়ে যাবে, লেডগুলো ঘষে ঘষে পড়ে যাবে। তুমি দীর্ঘদিন যদি এটা করতে থাকো ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাবে, ব্যাটারির লাইফ সাইকেল নষ্ট হবে। একটা ব্যাটারির লাইফ সাইকেল অ্যারাউন্ড 8 বছর, 5 থেকে 8 বছরের মতো হয়ে থাকে। ওকে, তো যত তুমি বেশি ডিসচার্জ করবা তত ওটা লাইফ সাইকেল কমতে থাকবে। ওকে, ঠিক আছে, মনে করে 1-2 বছর কিন্তু নষ্ট হয়ে যাবে যদি তুমি 100% করে ডিসচার্জ করো, খুলে যাবে তার। এরপরে আসি আমি যে সিস্টেম দাঁড় করিয়েছি তার ওয়্যারিং লস আছে, ওয়্যারিং এর লস অবশ্যই 2% থাকতে হবে। এরপরে আছে চার্জ কন্ট্রোলারের ভিতরে লস আছে কিছু, সিস্টেম ভোল্টেজ আমি ধরে নিয়েছি এটা 12 ভোল্ট। এই কয়টা ডেটা আমার লাগবে সিস্টেমে, আমি 12 ভোল্ট সিস্টেমের জন্য তৈরি করতেছি, আর উপরের গুলো হচ্ছে আমার অন্য ডেটা। ওকে, সো এই টেবিল এবং এই ডেটাগুলো তোমার থাকতে হবে। যখন থাকবে, দেখো এটা কিন্তু খুবই মজার একটা জিনিস, তুমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে তোমার এটা পারার কথা। ওকে, আচ্ছা, এখন আসি এটা কিভাবে ক্যালকুলেশন করে। তোমার যত লোড ছিল এখন সবগুলো লোডের ওয়াট আওয়ার বের করতে হবে, ওয়াট আওয়ার। সো আমি 40 ওয়াটের একটা টিভি নিয়েছিলাম, একটা ছিল 4 ঘন্টা করে চলে। ওকে, সো আমি কতগুলো ছিল 40 ওয়াট একটা ছিল, এই জন্য এখানে দিয়েছি সাম অফ ওয়াট কত 40 ওয়াট।
কারণ 1 গুণ 40 কত হয় 40 যদি 5 হতো তাহলে সাম অফ ওয়াট হতো 200 সো 40 ওয়াট বাই ঘন্টা চলে আমি ধরেছি 4 ঘন্টা সো এটা দিয়ে গুণ করো 160 ওয়াট আওয়ার পেয়েছো ওকে এরকম করে প্রতিটার জন্য গুণ করো এখান থেকে এই দুইটাকে গুণ করে এখানে বসাও নাম্বার অফ লোডস এন্ড পাওয়ার অফ দ্য লোড হ্যাঁ দুইটাকে গুণ করে ওখানে বসাও ওয়াট আওয়ার বের করো ওকে বের করেছো তো নরমালি বাসাবাড়ি এনার্জি মিটার করে যে ক্যালকুলেশন করে ওয়াট আওয়ার বের করো সো ওয়াট আওয়ার বের করলাম সো ডিসি লোড কনজিউম করতেছে কতটুকু ওয়াট আওয়ার 160 প্লাস 120 উপরের দুইটা তাই তো সো 160 প্লাস 120 কত হচ্ছে 280 ডিসি লোড এতটুকু ওয়াট আওয়ার নেয় এসি লোড কতটুকু নেয় 2160 ওয়াট আওয়ার ওকে ডিসি এবং এসি কেন আলাদা করব ওই যে ইনভার্টারের এফিশিয়েন্সি আছে ইনভার্টারের এফিশিয়েন্সি রয়েছে 95% তাহলে এসি লোড যদি 2160 হয় তাহলে 2160 দিলেই পারবে না কারণ ইনভার্টার তো আউটপুট দিতে পারবে না 2160 দিতে পারবে না কিন্তু আমি যদি 2160 কে ইনপুটে দেই আউটপুটে 2160 দিবে না সে এই জন্য এইটা ইনভার্টারের এফিশিয়েন্সি দিয়ে ভাগ করেছি আমি এই লোডটাকে এই ওয়াট আওয়ারকে এফিশিয়েন্সি দিয়ে ভাগ করেছি কত আসে ইনভার্টার ইনপুট হচ্ছে 2273 সো ইনভার্টারের ইনপুটে যদি 2273 ওয়াট আওয়ার দাও তাহলে আউটপুটে সে 2160 দিবে ওকে এটা পাওয়ার পরে এই দুইটাকে টোটাল যোগ করেছি 2554 ওয়াট আওয়ার সো আমার যে বাসাবাড়ি দিয়েছি এই বাসাবাড়ির জন্য একদিনে 2554 ওয়াট আওয়ার লাগবে এখন কিন্তু আরো অনেক কিছু বাদ আছে আমি শুধু ইনভার্টারের এফিশিয়েন্সি ধরেছি আরো অনেক কিছু আছে এরপরে আসে সো টোটাল ওয়াট আওয়ার 2554 আমার সিস্টেমটা কত ভোল্টের 12 ভোল্টের সিস্টেমটা হচ্ছে 12 ভোল্টের সো আমি কত পেয়েছি 2554 ওয়াট আওয়ার সো 12 ভোল্টের সিস্টেম এটা 12 ভোল্টের সিস্টেম ওয়াট আওয়ার মানে কি ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার এটাই তো ওয়াট বাই তাই তো সো 12 ভোল্টকে ভোল্ট দিয়ে কেটে দাও তাহলে অ্যাম্পিয়ার আওয়ার থাকবে তাহলে কতটুকু অ্যাম্পিয়ার আওয়ার লাগবে সেটা আমি বুঝতে পারবো তো টোটাল সিস্টেমটাকে 12 দিয়ে ভাগ করলে যা কত আসে 213 অ্যাম্পিয়ার আওয়ার এটা কিন্তু অ্যাম্পিয়ার আওয়ার কিন্তু ব্যাটারি রেটিং জানো তো জি অ্যাম্পিয়ার আওয়ার হচ্ছে ব্যাটারি রেটিং এটা হচ্ছে চার্জের একক ব্যাটারিতে কি কোন চার্জ আছে অ্যাম্পিয়ার আওয়ার দিয়ে বোঝা যায় ওকে ব্যাটারিকে ওয়াটে হিসাব করা হয় চার্জ হিসাব করা ওকে এখন আমার এই বাসাবাড়ির জন্য 213 অ্যাম্পিয়ার আওয়ার দরকারি মাস্ট লাগবে কিন্তু আমার কিছু ওয়্যারিং লস বলছিলাম না যে ওয়্যারিং এর লস আছে 2% ওয়্যারিং এর লস আছে আর বলছি ব্যাটারি চার্জিং এর এফিশিয়েন্সি আছে এটা ধরতে হবে 213 দিলে তো 213 ব্যাটারি থেকে তুমি নিতে পারবে না ওটা 10% পর্যন্ত লস করে ফেলবে 213 10% কত হয় দেখো তো 213 10% 21.3 সো এই 213 থেকে যদি তুমি ডিরেক্টলি 213ই নাও 213 সে দিতে পারবে না 21.3 কম দিবে ওর থেকে সো তার জন্য সেটাকে আমার কনসিডারেশন আনতে হয়েছে সো এই যে ওয়াট আওয়ার অ্যাম্পিয়ার আওয়ার ছিল এই অ্যাম্পিয়ার আওয়ারকে আমার চার্জিং এর এফিশিয়েন্সি ব্যাটারি চার্জিং এর এফিশিয়েন্সি এবং ওয়্যারিং লস এটাকে আমি কনসিডার করেছি ওয়্যারিং লস 2% মানে তারের এফিশিয়েন্সি কত 98% সো 0.98 ইনটু কত এটা আমার ব্যাটারি চার্জিং এর এফিশিয়েন্সি এটাকে ভাগ করলে কত হয় 241 অ্যাম্পিয়ার আওয়ার সো 241 অ্যাম্পিয়ার আওয়ার যদি আমি জেনারেট করতে পারি তাহলে আমি পাবো 213 অ্যাম্পিয়ার আওয়ার ওকে এর ভিতরে কিন্তু ইনভার্টার এফিশিয়েন্সি ঢোকানো আছে 241 অ্যাম্পিয়ার আওয়ার যদি জেনারেট করি আমি পাবো 213 সো 213 অ্যাম্পিয়ার আওয়ার জেনারেট করতে তাহলে তুমি ডিমান্ড সাপ্লাই করতে পারতে না ফুলফিল তখন তোমার লোডগুলো বন্ধ রাখা লাগতো ব্যাটারি হয়তো ফুলি ডিসচার্জ হয়ে যেত ঠিক আছে সো 241 অ্যাম্পিয়ার আওয়ার মিনিমাম আমাকে দিতে হবে ওকে আমার কথা কি বোঝা যাচ্ছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস এখন আসি পিক সানশাইন আওয়ারের কাজ সো আমার দরকার কত 241 অ্যাম্পিয়ার আওয়ার 241 অ্যাম্পিয়ার আওয়ার আমার দরকার এখন আমি ব্যাটারি সিলেকশন করব সো আমার দেয়া আছে পিক সানশাইন আওয়ার কত 4.5 ঘন্টা দেয়া আছে কত 4.5 ঘন্টা এখানে কত 241 অ্যাম্পিয়ার আওয়ার তাই না পিক সানশাইন আওয়ার কত 4.5 ঘন্টা এখানে আওয়ার না আওয়ার কেটে দিলে তাহলে অ্যাম্পিয়ার থাকবে আমার দরকার কারেন্টের ক্যাপাসিটি বের করতেছি কি পরিমাণ প্যানেল কারেন্ট দিবে সেই হিসাব আমাদের করতে হবে ওকে সো 241 কে 4.5 দিয়ে ভাগ করলে কত হয় 54 অ্যাম্পিয়ার সো আমার এই লোডগুলো ডিমান্ড স্যাটিসফাই করার জন্য অবশ্যই 54 অ্যাম্পিয়ার করে সাপ্লাই দিতেই হবে
যদি 54 অ্যাম্পিয়ার করে সাপ্লাই দিতে পারি তাহলে ওই প্যানেলটা আমার বাসাবাড়ির লোডটাকে ডিমান্ডটাকে স্যাটিসফাই করতে পারবে। ওকে, এখন তাহলে আসি, এখন আমি প্যানেল কিনতে যাব, আমি দেখেছি আমার 54 অ্যাম্পিয়ার লাগবে, আমার এই বাসাবাড়ি যে লোডের কথা বলেছি এর জন্য 54 অ্যাম্পিয়ার আমার লাগবে। এখন এটা বাজারে গিয়ে কিভাবে কিনবো? বাজারে গিয়ে বিভিন্ন ধরনের প্যানেল পাওয়া যায়, তুমি প্যানেলের কারেন্টের রেটিং দেখবা, কারেন্টের রেটিং ও ভোল্টেজ, মিনিমাম ভোল্টেজ রেটিং দেখবা যে কত আছে। 12 ভোল্টের ব্যাটারিকে চার্জ দিতে গেলে মিনিমাম 15 ভোল্ট লাগবে, মিনিমাম মোটামুটি 18-19 ভোল্ট দিয়ে আমরা চার্জ করি। আচ্ছা, সো আমি দেখলাম যে আমি বাসায় এসে গিয়ে দেখলাম যে 9 অ্যাম্পিয়ারের প্যানেল আছে এবং তার ভোল্টেজ মোটামুটি 15 ভোল্টের উপরে আছে, যেখানে আমি ওয়াটের হিসাব করবো না, প্যানেল হিসাব করবো। কিছু কিছু প্যানেল আছে মনে করো 250 ওয়াট, কারেন্টের রেটিং যদি হয় 8 অ্যাম্পিয়ার, তাহলে কিন্তু প্যানেল দিয়ে তোমার স্যাটিসফাই করবে না। আবার 200 ওয়াট আছে, প্যানেলের কারেন্টের রেটিং হয়তো আছে হচ্ছে মনে করো 9 অ্যাম্পিয়ার, তাহলে 200 ওয়াটেরটাই নিব আমি, 250 ওয়াটেরটা নিব না, তাতে 50 ওয়াটের খরচ আমার বেশি যাবে। বুঝতে পারলাম? কখনোই ওয়াট দিয়ে প্যানেল সিলেক্ট করবে না, কারেন্ট দিয়ে প্যানেল সিলেক্ট করবে, কারণ আমার দরকার হচ্ছে চার্জ, কারেন্ট দরকার, আমার ওই ওয়াটের হিসাবে এখানে দরকার নেই। ভোল্টেজ ওয়াট বেশি মানে হয়তো তার ভোল্টেজ বেশি ছিল, আমি ভোল্টেজ একটু কমাই নিলাম, কারেন্ট একটু বেশি নিলাম, সমস্যা তো নাই, আমার চার্জ দরকার অ্যাকচুয়ালি। সো আমি 6টা প্যানেল নিব যার আউটপুট কারেন্ট হচ্ছে 9 অ্যাম্পিয়ার, 6 × 54 স্যাটিসফাই করবে। তুমি নবাবপুর যাওয়া, ভাই আমার 9 অ্যাম্পিয়ারের 6টা প্যানেল দেন, বা এক্সিস্টিং কি কি আছে আপনি সেটা দেখান, যদি 9 অ্যাম্পিয়ার না থাকে অন্য কোনো যদি থাকে সেগুলো দেখান, সমস্যা নেই। তারপরে সবগুলোকে আমি প্যারালাল করে দিব। কি করব? প্যারালাল কানেকশন দিব। প্যারালাল কানেকশন না দিলে কিন্তু আবার পাবো না সেটা, ঠিক আছে? 54 অ্যাম্পিয়ার বানাতে হতো, সো 6টা 9 অ্যাম্পিয়ারের প্যারালাল কানেকশন দিলে আমি 54 অ্যাম্পিয়ার আউটপুট পাবো। সো এই বাসাবাড়ির জন্য এটা স্যাটিসফাই হবে। ওকে, সো প্যানেল সিলেকশন হয়ে গেল। প্যানেল কিন্তু ওয়াট দিয়ে সিলেক্ট করিনি, আমি অ্যাম্পিয়ার দিয়ে সিলেক্ট করেছি। অলওয়েজ সিলেক্ট করতে হবে অ্যাম্পিয়ার দিয়ে, ওয়াট দিয়ে প্যানেল সিলেক্ট করা যাবে না। অনেকেই কিছু কিছু সহজ ক্যালকুলেশন করে নিচ্ছে তাদের নিজেদের মতো করে ইন্ডাস্ট্রির জন্য, আমরা সেটা নরমালি একাডেমিশিয়ানরা সেটা ফলো করি না, আমরা যেটা এসআই যেটা বলে ইন্টারন্যাশনাল যেটা আছে সেটাই আমরা ফলো করি। ওকে, আচ্ছা এখন আসি, এই যে পিক সানশাইন আওয়ার আমি বের করলাম, এটা সিজন ওয়াইজ ভ্যারি করে, এটা সিজন ওয়াইজ ভ্যারি করে। শীতকালে পিক সানশাইন আওয়ার এক ধরনের থাকে, দেখো এখানে দিছে 3 ধরনের ডেটা ওরা ক্লাইমেটোলজি থেকে নিছে। ল্যাটিটিউড -15 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ আমি যে জায়গায় বসে আছি তার থেকে তার ল্যাটিটিউড থেকে -15 ডিগ্রি করো, যে অ্যাঙ্গেল হয় সেই অ্যাঙ্গেলটা তুমি কি পরিমাণ পিক সানশাইন আওয়ার পেয়েছো, এটা ক্লাইমেটোলজি যারা নিয়ে কাজ করতেছে ওরা এই জিনিসগুলো ডেটা তোমাকে দিবে। সো জানুয়ারির জন্য দেখো -15 ডিগ্রিতে পিক সানশাইন আওয়ার হচ্ছে 5.92, ফেব্রুয়ারিতে 6.07, তাহলে ডেটা চেঞ্জ হচ্ছে। সো মাসে মাসে এটা চেঞ্জ হয়। আমার কাজ হচ্ছে -15 ডিগ্রিতে নেয়া, একটা হচ্ছে আমার ল্যাটিটিউডে নেয়া, মানে যা ল্যাটিটিউড আছে সেরকমই, মানে প্যানেলটা হচ্ছে ল্যাটিটিউডের -15 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখেছি। ওকে, সো ল্যাটিটিউড ছিল 23, আমার এখানকার ল্যাটিটিউড 23, এর থেকে 15 বাদ দিলে হচ্ছে 6 থাকে। সো প্যানেলটাকে 6 অ্যাঙ্গেলে বসাইছে, 6 অ্যাঙ্গেলে বসিয়েছে, তখন ওরা এই পিক সানশাইন আওয়ার ক্যালকুলেট করেছে, প্রতি মাসের জন্য ভ্যারি করেছে। এটা তোমাকে ক্যালকুলেট করতে হবে না, তোমার ডেটা থাকবে না, আমি জাস্ট তোমাকে বোঝার জন্য একটু বলছি। ল্যাটিটিউডের জন্য পাবা, আর হচ্ছে ল্যাটিটিউড 15 প্লাস 15 অর্থাৎ 23 আছে, 23 আছে, এখন এর সঙ্গে 15 যোগ করো 38, প্যানেলটাকে আরো খারাপ করে নিছে তার, তখন পিক সানশাইন আওয়ার ক্যালকুলেট করছে। এর ভিতর থেকে দেখো ম্যাক্সিমাম একটা ডেটা আছে, ম্যাক্সিমাম পিক সানশাইন আওয়ার দেখো এখানে কত 4.23, এখানে কত 3.38, এখানে কত 3.61। ওকে, সো ম্যাক্সিমামের মিনিমামটা নিয়ে নরমালি পিক সানশাইন আওয়ারটা ধরা হয়। আমরা যে 7.5 ধরেছি ওটা হচ্ছে অনেকগুলো ম্যাক্সিমাম ভ্যালুর মিনিমাম, অনেকগুলো ম্যাক্সিমাম মানে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম থাকতে পারে না, সেই ম্যাক্সিমামগুলোর সবথেকে কম কোনটা, একটা হচ্ছে -15 নিছি, একটা হচ্ছে ল্যাটিটিউডে নিছি, আর একটা হচ্ছে ল্যাটিটিউড +15 নিছি। এই তিনটা ডেটার ভিতরে আমার সবথেকে ম্যাক্সিমামের মিনিমাম কোনটা, সেই মিনিমাম হচ্ছে 3.61। এখানে ম্যাক্সিমামের মিনিমাম হচ্ছে এইগুলো তো ম্যাক্সিমাম 4.23, 3.83, 3.61, এগুলো তো ম্যাক্সিমাম ডেটা, ম্যাক্সিমাম পিক সানশাইন আওয়ার। এই ম্যাক্সিমাম পিক সানশাইন আওয়ারের 3.61 এটা হচ্ছে মিনিমাম। এই মিনিমামটা নিয়ে অ্যাকচুয়ালি ডিজাইন করে সিস্টেম, এত কিছু তোমার বোঝার দরকার নাই, জাস্ট এতটুকু বলে রাখো।
নর্মালি পিক সানশাইনের আওয়ার ডাটা তুমি পেয়ে যাও, নর্মালি পেয়ে যাও, কোনো সমস্যা নেই। তবে এতটুকু মাথায় রাখবেন, তোমার সিস্টেমটা কিন্তু সিজন ওয়াইজ ভ্যারি করতেছে। সূর্য শীতের দিনে নিচের দিকে একদম থাকে, অনেক দক্ষিণের দিকে ঢলে থাকে, আর গরমের দিনে অনেক উপরে থাকে। তো সিস্টেমটাকে সেভাবে দাঁড় করাতে হবে যেন শীতের দিনেও একদম ক্রিটিক্যাল কন্ডিশন, শীতের দিনে যেন শীতের দিনেও আমার সিস্টেমটা পুরোপুরি ডিমান্ড সাপ্লাই করতে পারে। তুমি যদি শুধুমাত্র গরমের দিনের কথা চিন্তা করি যে এখন আসতেছে সুন্দর পাওয়ার সাপ্লাই দিচ্ছে, শীতের দিন চলে গেলে তো কিচ্ছু দিবে, প্যানেলটাকে তুমি একদম খারাপ করে রাখছে, হবে না। শীতের দিন গেলে তো অনেক দূর চলে গেছে, প্যানেলের উপর কিচ্ছু আসবে না, সো প্যানেলটাকে আরো খারাপ। সো অনেক কিছু তোমাকে মানে যেহেতু তোমার নেচারের সাথে রিলেটেড, সো নেচার যেভাবে চেঞ্জ হচ্ছে জিনিসটাকে তোমাকে সেভাবে ডিজাইন করতে হবে। ওকে, একটা জিনিস মাথায় রাখবা, নর্মালি আমরা ব্যাটারিকে রাউন্ড ডাউন করি। ব্যাটারি যদি মনে হয় 221.5 অ্যাম্পিয়ার আওয়ার, তাহলে 221 নেই। ব্যাটারি রেটিং ধরো নিচে বানাই না যে আমার একটা ব্যাটারি লাগবে 250 অ্যাম্পিয়ার আওয়ার বা 255 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, বাজারে 255 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি হয়তো পাওয়া যাচ্ছে না, তুমি 250 না, 260 নিও না, তাহলে খরচ বেড়ে যাবে। কিন্তু প্যানেলের ক্ষেত্রে রাউন্ড আপ করা, আমি বললাম 9.2 অ্যাম্পিয়ার আওয়ার অ্যাম্পিয়ারের প্যানেল, তখন এটা 9 অ্যাম্পিয়ার সিলেক্ট করলে হবে না, ডিমান্ড স্যাটিসফাই করবে, তখন 9.5 রাউন্ড আপ। প্যানেলের ক্ষেত্রে রাউন্ড আপ করে, ব্যাটারির ক্ষেত্রে রাউন্ড ডাউন করে। এখন আসি ব্যাটারি সিলেকশন। আমি কিন্তু আগে প্যানেল সিলেকশন করেছি, এখন হচ্ছে ব্যাটারি সিলেক্ট করতে হবে। ওকে, প্যানেল কিন্তু প্রথমে সিলেক্ট করেছি 9 অ্যাম্পিয়ারের আওয়ার, 9 অ্যাম্পিয়ারের 6টা লাগবে 54 অ্যাম্পিয়ার। এখন আসি ব্যাটারি সিলেকশন। ব্যাটারি কিভাবে সিলেক্ট করব? ব্যাটারি সিলেক্ট করার জন্য কয়েকটা তথ্য তোমার মাথায় থাকতে হবে। একটাকে বলে ডেজ অফ অটোনমি। কি নাম? ডেজ অফ অটোনমি। অর্থাৎ সূর্য 10 দিনও না ওঠে তাহলে ব্যাটারি আমার 10 দিন সাপ্লাই দিতে পারে কিনা। যদি 10 দিন সাপ্লাই দিতে পারে তাহলে ব্যাটারি ক্যাপাসিটি ডেজ অফ অটোনমি হচ্ছে 10, 10 দিন সাপ্লাই দিতে পারে। ডেজ অফ অটোনমি কত দিন রাখছি? ডেজ অফ অটোনমি যত বাড়াবা সিস্টেমের খরচ তত বাড়বে, অবশ্যই বাড়বে, কারণ 10 দিন সাপ্লাই দিলে ব্যাটারি বড় লাগবে। সো আমি একটা মিনিমাম ধরে করি। সো ডেজ অফ অটোনমি এবং ব্যাটারি ক্যালকুলেশনের ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ক্রিটিক্যাল লোড, একটা হচ্ছে নরমাল লোড। ওকে, ক্রিটিক্যাল লোড যেমন কি হতে পারে একটা হসপিটালে কিছু ইমার্জেন্সি ভ্যাকসিন রাখা আছে, যেখানে হচ্ছে আমার ব্যাটারি মানে ইলেকট্রিসিটি সবসময় লাগে, সেক্ষেত্রে হয়তো 2-3 দিন বিদ্যুৎ মাঝে মাঝে থাকে না। আমার 2-3 দিনের হিসাব মাথায় ধরে ব্যাটারিকে সিলেক্ট করতে হবে, না হলে যদি এই প্যানেল দিয়ে আমি সিস্টেমটা ডিজাইন করি যার ডেজ অফ অটোনমি কম, সেক্ষেত্রে 2-3 দিন বিদ্যুৎ না আসলে ওই ভ্যাকসিনগুলো নষ্ট হয়ে যাবে। সো ক্রিটিক্যাল লোডের জন্য এই রুলসটা ইউজ করে, আর নরমাল লোডের জন্য এই রুলসটা ইউজ করে। আমি ডিরেক্টলি রুলস কোথা থেকে আসবে সেটা বলবো না, জাস্ট দুইটা রুলস মুখস্থ রাখো। এটা হচ্ছে ক্রিটিক্যাল লোড, যেখানে হচ্ছে ইমার্জেন্সি কিছু ওষুধপত্র আছে যেখানে ইলেকট্রিসিটি লাগবেই সেখানে, আর এটা হচ্ছে নরমাল লোড। -1.9 টি মিনিমাম। টি মিনিমাম কি? ওই যে আমি পিক সানশাইন বললাম, ওই ম্যাক্সিমামের মিনিমাম যে পিক সানশাইন আওয়ার সেটা হচ্ছে এখানে বসাইতে হবে, আর বাকি কিছু বসানো লাগবে না। ওকে, টি মিনিমাম বের করেছিলাম হচ্ছে 4.5 ঘন্টা, তাই না? টি মিনিমাম হচ্ছে 4.5 ঘন্টা। ফর ক্রিটিক্যাল লোড ডেজ অফ অটোনমি কত সেটা বের করতেছি। ক্রিটিক্যাল লোডের জন্য আমি টি মিনিমাম যদি 4.5 বসাই তাহলে ডেজ অফ অটোনমি হচ্ছে 10 দিন। 10 দিন তোমাকে সাপ্লাই দিতে হবে ডেজ অফ অটোনমি। ওকে, আর যদি নরমাল লোড নেই 4.5 ঘন্টা যদি হয় 2.5 দিন। এটা কিন্তু ডেজ অফ অটোনমি তোমাকে বের করে নিতে হবে, কারণ ব্যাটারি যখনই সিলেক্ট করবে ডেজ অফ অটোনমি ওখানে অটোমেটিকলি আসে। তুমি যদি এটা সিলেক্ট করে না দাও তাহলে ওইটা ডিমান্ড স্যাটিসফাই করবে না। ওকে, সো ডেজ অফ অটোনমি বের করে ফেললে আমার টি মিনিমাম দিয়ে ক্যালকুলেট করবা ক্রিটিক্যালের জন্য, নরমালের জন্য। ওকে, এরপরে আসো ব্যাটারির ক্যাপাসিটি আমি এখন নির্ণয় করব। এখন ডেজ অফ অটোনমি আমি পেয়ে গেছি। সো অ্যাম্পিয়ার আওয়ার, অ্যাকচুয়াল অ্যাম্পিয়ার আওয়ার কতটুকু লাগে বের করেছিলাম না, 241 না কত? অ্যাকচুয়াল অ্যাম্পিয়ার আওয়ার। তারপর হচ্ছে ডেজ অফ অটোনমি কত? ক্রিটিক্যাল লোডের জন্য 10 দিন আর নরমাল লোডের জন্য 2.5 দিন। ঠিক আছে, নিচে দুটো জিনিস আছে, ডিটি, ডিসিএইচ। ডিটি হচ্ছে টেম্পারেচারের জন্য এর ডিগ্রেডেশন কতটুকু হচ্ছে, আমি নরমালি এটা খুব বেশি ধরি না, এটা একই ধরি। ডিসিএইচ কি আছে? ডিসিএইচ, ডিটি ডিসিএইচ চার্জিং ডিসচার্জিং ডি রেটিং ফ্যাক্টর।
চার্জিং ও ডিচার্জিং এর জন্য ব্যাটারি কি ধরনের ক্ষতি হতে পারে, কতটুকু ক্ষতি হয় সেটা দিয়েছে, ওটা নরমালি 1ই ধরে এটা ইউনিট। আর এটা হচ্ছে ডেপথ অফ ডিসচার্জ, DISCS, মানে বলেছিলাম আমরা ডিওডি কত 0.9, এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে ডিওডি 0.9 পর্যন্ত। এটা যদি ক্যালকুলেট করি 241, আমি নরমাল লোডের জন্য ক্যালকুলেট করতেছি, ডেজ অফ অটোনমি 2.42, ডি রেটিং ফ্যাক্টর হচ্ছে 1, ডেপথ অফ ডিসচার্জ হচ্ছে 0.9, কত আসলো 684 অ্যাম্পিয়ার আওয়ার। আমার ব্যাটারি সিলেক্ট করতে হবে যেন 684 অ্যাম্পিয়ার আওয়ার হয়, তাহলে সেটা 2.5 দিন পর্যন্ত, যদি প্যানেলে সূর্য না ওঠে 2.5 দিন পর্যন্ত আমার সাপ্লাই দিতে পারবে। বুঝাইতে পারলাম? কোন কনফিউশন আছে আমাদের সার্কিটে? সো আমি এখন ব্যাটারি সিলেকশনের জন্য এখন যাব যে 684 অ্যাম্পিয়ার আওয়ার, আমার এটা হচ্ছে ডিমান্ড, এটা হচ্ছে আমার ডিমান্ড, তাহলে আমি ধরে নিয়েছি 200 অ্যাম্পিয়ার আওয়ারের আমি 3টা নিব, 3 দুগুণ 6, 600, আর একটা হচ্ছে 50 অ্যাম্পিয়ার আওয়ারের নিব, সবগুলো 12 ভোল্টের। ম্যাক্সিমাম বড় ব্যাটারিগুলো নেওয়ার চেষ্টা করব, যদি 4টা বড় ব্যাটারি দিয়ে হয়ে যেত বড় ব্যাটারি নিতাম, কস্ট ইফেক্টিভ হবে, তখন আলাদা আলাদা করে কেনার কোনো দরকার নেই। সো আমি 3টা নিয়ে 600, একটা 50 নিয়ে হচ্ছে 650, তাহলে আমার ডিমান্ড স্যাটিসফাই করবে, 2.5 দিন পর্যন্ত সাপ্লাই দিবে, এবং আমার ডিমান্ড কখনো একদম সারা বছর ইন্টারপ্রাইজ আমি চার্জ ডিসচার্জ করতে পারবো ব্যাটারিকে, আমার যে পরিমাণ ক্যাপাসিটি আছে তা দিয়ে। ওকে, বোঝা গেল? সো আমি প্যানেল সিলেক্ট করলাম, আমি ব্যাটারি সিলেক্ট করলাম। ওকে, এখন এটি চার্জ কন্ট্রোলার। চার্জ কন্ট্রোলার নরমালি দেখো আমার 54 অ্যাম্পিয়ার আওয়ার ছিল, চার্জ কন্ট্রোলার 54 অ্যাম্পিয়ার আওয়ার দিলে হবে না, আমি তো চাইলে মাঝে মাঝে প্যানেল বাড়াইতে পারি, আমার ক্যাপাসিটি তো বাড়ানো হতে পারে। সো 25% একটু এক্সট্রা রাখলাম, 25%। নরমালি 25% এক্সট্রা রেখে চার্জ কন্ট্রোলারকে ডিজাইন করা হয়, বাকি না হয়। সো আমার 54 এর সঙ্গে 25% কত হলে হবে 68 অ্যাম্পিয়ার আওয়ার। সো তোমাকে একটা চার্জ কন্ট্রোলার নিতে হবে, সেটা MPPT হতে পারে বা PWM হতে পারে। এই চার্জ কন্ট্রোলার নিবা যেটার কারেন্ট ক্যাপাসিটি হচ্ছে 68 অ্যাম্পিয়ার, তাহলে তোমার সিস্টেমটা মোটামুটি সোলার হোম সিস্টেমটা দাঁড়িয়ে যাবে। এখন এসি লোড চালানোর জন্য তুমি 25% এক্সট্রা রেখে একটা ইনভার্টার কিনতে পারো, 25% এক্সট্রা রেখে একটা ইনভার্টার কিনতে পারো। নরমালি 1 কিলোওয়াটের নিচে ইনভার্টার যেগুলো পাওয়া যায় সেগুলো অত ইফিশিয়েন্ট হয় না, নরমালি 5 কিলোওয়াট, 10 কিলোওয়াট এরকম বড় বড় হিসেবের জন্য তৈরি করে। ছোট ছোট কস্ট বেশি, তো একটু বাল্কি হয়, বড় বড়। ওকে, সো আমি চার্জ কন্ট্রোলার হিসেব করলাম। একইভাবে যদি ইয়েটা আসে ইনভার্টারের ক্ষেত্রেও ইনভার্টার কি বললাম, কি পরিমাণ ইনপুট ইনভার্টার হিসাব তো করছি, ইনভার্টার হিসাব করছে না শুরুর দিকে, ওর থেকে 25% এক্সট্রা নিতে হবে, এক্সট্রা নিয়ে হিসাবটা করো। ওই রেটিং এর যদি পাওয়া যায় বাজারে, ওই রেটিং এর কিনে আনো, যদি ওই রেটিং এর না পাওয়া যায়, ওর থেকে ম্যাক্সিমাম বা মিনিমাম কোন রেটিং এ পাওয়া যায়, মিনিমাম কোন রেটিং আছে মিনিমামটা কিনে নাও। বুঝাইতে পারলাম? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এতটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাকে লিখতেই হবে, এই ডিজাইনটা পরীক্ষায় তোমাকে দিতেই হবে, মাস্ট। ব্যাটারি সিলেকশন, প্যানেল সিলেকশন, চার্জ কন্ট্রোলার সিলেকশন। আমি কোশ্চেন দিয়ে দিব, কোশ্চেন প্রথমে বলে দিব, আমি লিখে দিব, টেবিল দিয়ে দিব, আমি লিখে দিব, বা টেবিলও দিতে পারি, বাকিটা নিজের মতো করে তোমাকে ডিজাইন করে নিতে হবে। আমি যা যা বলেছিলাম পরীক্ষা আসবে 100-তে 100। স্যার ব্যাটারি সিলেকশনের টেস্ট স্যার আসলে না স্যার আগে এটা তোমাকে আজকে দিয়ে দেবো, এটা বন্ধ করে, এটা কিন্তু